Hello viewers, welcome to my channel English Grammar by Gautam Bahadur। আজকে দেখব সেন্টেন্সের প্যাটার্ন অর্থাৎ অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ কেমন হয় অর্থাৎ স্ট্রাকচার কেমন হয়, কিভাবে অ্যাসার্টিভ থেকে আমি ইন্টারোগেটিভে কনভার্ট করব, আজকে এই দুটো বিষয়কে নিয়ে একটু অন্যরকমভাবে বিষয়টাকে উপস্থাপন করছি। আশা করি ভালো লাগবে, ভিডিওটি পুরো দেখবে। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকের জার্নি শুরু করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি বা বর্ণনা, যেভাবে আমরা সবথেকে বেশি কথা বলি, কমিউনিকেট করি, সেই মাধ্যমটা হচ্ছে অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনা দিই। সারাদিনের মধ্যে আমরা সবথেকে এইভাবেই বেশি কথা বলি। এবার এই স্ট্রাকচারটা কেমন হয়? এই স্ট্রাকচারটা প্রথমে কর্তা অর্থাৎ সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, ভার্বের পরে তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসে, অ্যাডভার্বিয়ালস থাকলে অ্যাডভার্বিয়ালস বসে, অথবা কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট বসে, অথবা একাধিক থাকতে পারে অর্থাৎ অবজেক্ট থাকতে পারে, অবজেক্টের পর অ্যাডভার্ব থাকতে পারে, আবার কমপ্লিমেন্টও থাকতে পারে, আবার অবজেক্ট না থেকে অ্যাডভার্বিয়ালস থাকতে পারে এবং অ্যাডভার্বিয়ালসের পর আবার অ্যাডভার্বিয়ালস, আবার অ্যাডভার্বিয়ালস, এরকমও থাকতে পারে। আবার কিছু নাও থাকতে পারে, শুধু সাবজেক্ট আর ভার্বও থাকতে পারে। তো এই হচ্ছে অ্যাসার্টিভ স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, যেটা আমরা সচরাচর বলে থাকি। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি এই সবই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এইভাবে কথা বলতে আমাদের সুবিধা হয়, কারণ প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, অর্থাৎ এর মধ্যে কোনো স্থান পরিবর্তনের বিষয় নেই, অর্থাৎ স্বাভাবিক স্থান যে যার দখল করে আছে, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে আছে, অবজেক্ট অবজেক্টের জায়গায় বসে আছে, ভার্ব ভার্বের জায়গায় বসে আছে। সমস্যা তখন হয় যখন কেউ কার স্বাভাবিক স্থান পরিবর্তন করে, এবং সেই কারণেই আমাদের লিখতে গিয়ে এবং অধিক ক্ষেত্রে স্পোকেন ইংলিশ অর্থাৎ কথা বলতে গিয়ে যখন আমাদের এই স্থান পরিবর্তন অর্থাৎ যাকে বলা হয় ইনভার্সন, যখন ইনভার্সন হয় অর্থাৎ কেউ কারোর স্বাভাবিক স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায়, এক্ষেত্রে আমাদের বলতে গিয়ে একটু টাংস টুইস্টার অর্থাৎ বলতে অসুবিধা হয় বা আমরা ভুলও বলে ফেলি, সঠিকটা জানলেও আমাদের মুখ থেকে ভুল বেরিয়ে যায়। তো আজকে দেখব যে কতগুলো ইন্ডিকেটরের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি পরিবর্তন হচ্ছে আর কোন জায়গাটা একই রকম থেকে যাচ্ছে। অ্যাসার্টিভ বিবৃতি বা বর্ণনা। অ্যাসার্টিভ ইকুয়াল টু, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? ইকুয়াল টু সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দ্বিতীয়টাও একই, কারণ এখানে ভার্ব বলতে আমি অবজেক্ট মানে একটা ট্রানজিটিভ ভার্ব আর এই ভার্ব মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাই দুটো স্ট্রাকচার করেছি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্টটাকে কি কি করে প্রশ্ন খুঁজে পাওয়া যায়? কি মানে হোয়াট আর কাকে মানে হুম। দু ধরনের অবজেক্ট হয়, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু আর ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তি। যখন বস্তু হয় বস্তুকে আমরা হোয়াট দিয়ে খুঁজি, যেমন হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। তাহলে কি, ভাতটা হচ্ছে একটা বস্তু, তাই হোয়াট। আই গেভ হিম এ পেন, তাহলে হিম কাকে দিয়েছিলাম? হুম। তাহলে হুম দিয়ে প্রশ্ন করলে আমি পেয়ে যাচ্ছি হিম, তাহলে ওটা ব্যক্তি। তাহলে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়ালস, যখন অবজেক্ট হয় না বা অবজেক্ট অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা অ্যাডভার্বিয়ালসকে দেখতে পাই। এবং অ্যাডভার্বিয়ালস জেনারেলি যে চারটে প্রশ্নের উত্তর দিয়ে থাকে, যেমন হচ্ছে হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার। এই চারটে প্রশ্নে অর্থাৎ সময়, পদ্ধতি, কারণ এবং স্থান।
কারণ অ্যাডভার্ব ভার্ব সম্বন্ধে কথা বলে। এইবার আমরা প্রশ্ন জেনারেলি দুরকম দেখতে পাই। একটা হচ্ছে ভার্বকে জোর দিয়ে প্রশ্ন করা, আর একটা হচ্ছে ভার্বের পরে যদি অবজেক্ট বা অ্যাডভার্বিয়ালস থাকে তাদের জন্য প্রশ্ন করা। যদি ভার্বকে প্রশ্ন করি, যদি ভার্বকে জানার জন্যই প্রশ্ন করি, ভার্বকে জোর দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে তার স্ট্রাকচার এক ধরনের হবে। আর যদি ভার্বকে গুরুত্ব না দিয়ে এই অবজেক্ট আর অ্যাডভার্ব অর্থাৎ ভার্বের পরে যে বসেছে তাকে জানার জন্য প্রশ্ন করি, তাহলে কোশ্চেন এক ধরনের হবে। তো কিভাবে করতে হবে, আমি এখানে এই স্ট্রাকচারে কি রেখেছি, প্রশ্ন চিহ্নটা আমি অবজেক্ট আর অ্যাডভার্বিয়াল অর্থাৎ ভার্বের পরে যে বসেছে তার নিচে দিয়েছি। অর্থাৎ আমি এইখানে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এদেরকে গুরুত্ব দেব, এই অংশটাকে গুরুত্ব দেব। আর এরা যারা আছে, এই অবজেক্টে কে আছে, অ্যাডভার্বিয়ালসে কে আছে, এদেরকে জানার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। অর্থাৎ যেগুলো W আর H দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে হু, হোয়েন, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ, হুইচ, হুজ, হোম, হোয়ার ইত্যাদি, যাকে বাংলায় ক প্রশ্ন বলা হয়। অর্থাৎ কবে, কখন, কেন, কে, কি, কিভাবে, কার, কোথায়, এইগুলো। তাহলে প্রশ্নটা ক্লিয়ার হলো। আমি যদি ভার্বকে গুরুত্ব না দিয়ে যদি আমি অবজেক্ট বা অ্যাডভার্বিয়ালসকে গুরুত্ব দিয়ে অর্থাৎ এদেরকে জানার জন্য প্রশ্ন করি, তাহলে সেটাকে বলা হয় WH কোয়েশ্চেন। আর যদি এদেরকে অর্থাৎ অবজেক্ট আর অ্যাডভার্বিয়ালসকে গুরুত্ব না দিয়ে যদি আমি ভার্বকে গুরুত্ব দিয়ে প্রশ্ন করি, তাহলে সেটা WH কোয়েশ্চেন হবে না, সেটা অন্য কোনো কোয়েশ্চেন হবে। সেটাকে আমি ডু কোয়েশ্চেনও বলতে পারি। অর্থাৎ সেগুলো কনফার্মেশন কোয়েশ্চেন, অর্থাৎ আমার ডাউট আছে সেটা করে কি করে না, ডাউটকে ক্লিয়ার করছে, অর্থাৎ কনফার্মেশন পাওয়ার জন্য যে প্রশ্ন করা হয় সেটা। তো দু ধরনের প্রশ্ন হয়। দু ধরনের প্রশ্নের জন্য যাকে আমি প্রাধান্য দেব, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে জায়গাটাকে আমি বেশি করে স্ট্রেস করব, সেই জায়গাটা হচ্ছে একটা ভার্ব হয়, যার জন্য আলাদা প্যাটার্ন হবে কোশ্চেনের, আর একটা হচ্ছে অবজেক্ট বা অ্যাডভার্বিয়ালস হয়, যার জন্য আলাদা প্যাটার্ন হবে কোশ্চেনের। অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের মধ্যে প্যাটার্নে কি মিল আছে আর কোথায় অমিল আছে সেটাও একটা জানা বিষয়। কারণ আমাদের তাহলে খুব বেশি মুখস্থ করতে হবে না। মুখস্থ করা মানেই হচ্ছে মাথায় চাপ পড়া, কারণ শুধু এইটুকুই নয়, আরও অনেক বিষয় আছে মুখস্থ করার জন্য। তো সুতরাং আমি চাপ কমানোর চেষ্টা করছি। তাহলে দেখলাম কি অ্যাসার্টিভের স্ট্রাকচার আছে এস আর ভি, সাবজেক্ট ভার্ব, অর্থাৎ এস ভি থাকবেই। এটাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এস আর ভি থাকবে। তাহলে এস আর ভি অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব, এটা হচ্ছে অ্যাসার্টিভ স্ট্রাকচারের নিয়ম। ইন্টারোগেটিভটা কি না, এখানে ইন্টারোগেটিভ লেখা আছে, ইন্টারোগেটিভ ইকুয়াল টু WH ওয়ার্ড, তারপর টাইম, তারপর অ্যাসার্টিভ, মানে এস আর ভি। তাহলে এইটুকু যদি না দেখি, এবার কি দেখতে পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে সাবজেক্ট আর ভার্ব, এই যে সাবজেক্ট আর ভার্ব, অ্যাসার্টিভ সাবজেক্ট আর ভার্ব এখানেও, অর্থাৎ ইন্টারোগেটিভের মধ্যেও একটা অ্যাসার্টিভ লুকিয়ে আছে। তাহলে আমাকে এটুকু কনফার্ম করে নিতে হবে যে অ্যাসার্টিভ থাকছে। তাহলে শুধু অ্যাসার্টিভ থাকলে তো অ্যাসার্টিভ হয়ে যাবে, কিন্তু অ্যাসার্টিভকে আমি ইন্টারোগেটিভ করবো কি করে, কোন এক্সট্রা ক্রাইটেরিয়া দিতে হবে, কোন এক্সট্রা ফিচার দিতে হবে যাতে ইন্টারোগেটিভ হয়। তো সেই ইন্টারোগেটিভটা হওয়ার জন্য একটা টাইম, একটা WH ওয়ার্ড। এবার টাইমটা বলতে কি বোঝানো হয়, এখানে আমাদের একটু ভার্ব সম্বন্ধে তথ্য জেনে রাখা দরকার। এর আগের ভিডিওগুলোতে আমি অলরেডি বলে ফেলেছি, আবারও বলছি আজকের জন্য। না, একটা ভার্ব যখন হয় সেন্টেন্সে, একটা ভার্বের দুটো কাজ হয়। প্রথম কাজ হচ্ছে সেই ভার্বটা অর্থ প্রকাশ করা, অর্থাৎ ভার্ব বলতে কাজ, সাবজেক্ট কি কাজ করেছে সেই কাজটাকে কি নামে বলা হয়। যেমন ইংরেজিতে যদি একটা ভার্ব হয়, যেমন হচ্ছে গো,
তাহলে এই গো কথাটা বলা হয়েছে, এই গো কথাটা যদি আমি বাংলায় রূপান্তর করি তাহলে কি অর্থ দাঁড়ায়, মানে যায়। তাহলে এখানে সাবজেক্টে যাওয়ার কাজ বোঝায়, অর্থাৎ কি অর্থ প্রকাশ করছে, যাওয়া, গমন করা, অর্থাৎ স্থান পরিবর্তন করা। তাহলে অর্থ প্রকাশ করবে, এবং ইংরেজি ডিকশনারিতে দেখলে পরে আমি তার একটা অর্থও পাবো, মুভমেন্ট বা চেঞ্জ প্লেস, এরকম কিছু পাবো, গো। তো প্রতিটা শব্দেরই একটা অর্থ হয়, ভার্বেরও একটা অর্থ আছে, সেই অর্থ প্রকাশ পাচ্ছে। আর একটা কি না, কাজ কোনো না কোনো সময়ে হয়, অর্থাৎ কাজের সময় প্রকাশ করা। একটা ভার্বের এই দুটোই কাজ, একটা হচ্ছে কাজের সময় প্রকাশ করা, আর একটা হচ্ছে কাজটা ওই শব্দের মাধ্যমে কোন কাজ বোঝানো হচ্ছে সেই কাজটাকে কি নামে বলা হয় সেই অর্থ প্রকাশ করা। যদি সেন্টেন্সে একটাই ভার্ব থাকে তাহলে এই দুটো কাজ ওই ভার্বকেই করতে হয়, বেচারা ভার্ব, কত কাজ। যদি সেন্টেন্সে একের অধিক ভার্ব হয় তাহলে কাজটা বিভাজিত হয়ে যায়, কেউ খালি হাতে বসে থাকবে না। তখন একজন বলবে যে আমি কাজের সময় প্রকাশ করব, আর আরেকজন বলবে আমি কাজের অর্থ প্রকাশ করব। কেউ কারোর বিষয়ে নাক গলাবে না। যে সেন্টেন্সের প্রথম দিকে বসবে, অর্থাৎ সাবজেক্টের যে আগে বসবে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলছি, সাবজেক্টের যে আগে বসবে সে হচ্ছে সময় প্রকাশ করবে, সেই সময়, টাইম। টাইম বলতে এখানে সকাল 10টা বিকেল 5টা নয়, টাইম বলতে এখানে কার না, কাজের সময়, অর্থাৎ অক্সিলারি ভার্ব। অক্সিলারি বা হেল্পিং ভার্ব কেন এই ধরনের নাম রাখা হয়েছে না, হেল্প করছে, সাহায্য করছে, সে সরাসরি যুক্ত নয়, সে মেন ভার্বকে সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে না, অক্সিলারি ভার্বকে যদি আমি রূপান্তর করি বাংলায় তাহলে তার কোনো অর্থ পাবো না। তাহলে ভার্ব আছে কিন্তু ভার্বের কোনো অর্থ পাচ্ছি না, তাহলে কি কাজ করছে, তাহলে সে সময় প্রকাশ করছে। সময় মানে টেন্স, ভার্বের টেন্স, কাজটা কোন সময় হয়েছে, আর সময় পরিবর্তনশীল, একের অধিক সময় হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাহলে আলাদা আলাদা সময়, তাই আলাদা আলাদা নাম। যেটা পৃথক তার নামও পৃথক, কারণ প্রেজেন্ট কথাটাও একটা আলাদা শব্দ, পাস্ট কথাটাও আলাদা শব্দ, ফিউচার কথাটাও আলাদা শব্দ, তাই আলাদা আলাদা এদের গঠন আছে। তো টাইম বলতে এখানে কাজের সময়, এই যে এই ভার্বটা আছে, এই সাবজেক্টের পর যে এই ভার্বটা বসেছে, এই ভার্বটা অর্থাৎ এই সাবজেক্টের এই কাজটা কখন হচ্ছে সেই সময়টা প্রকাশ করবে হচ্ছে টাইম। আর এখানে এই ভার্বটা যে অর্থ প্রকাশ করে সেই অর্থ প্রকাশ করবে হচ্ছে এই ভার্বটা, তাই এটাকে মেন ভার্ব বলা হয়, এটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ ফর্মুলা কি না, WH ওয়ার্ড, তারপর টাইম, তারপর অ্যাসার্টিভ স্ট্রাকচার, অর্থাৎ শুরু হচ্ছে অ্যাসার্টিভ স্ট্রাকচার, অর্থাৎ শেষের দিকে অ্যাসার্টিভ স্ট্রাকচার বসাও। সহজ নিয়ম কি, অ্যাসার্টিভ স্ট্রাকচারকে বসাও, তারপর একটা টাইম মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে একটা WH কোশ্চেন। এইবার কোশ্চেন বলেছিলাম দু ধরনের হয়, একটা বলেছিলাম যে যদি আমি ভার্বের পরে যারা বসেছে হচ্ছে অবজেক্ট আর অ্যাডভার্বিয়ালকে যদি খোঁজার জন্য প্রশ্ন করি তাহলে হবে WH ওয়ার্ড, এই যে WH ওয়ার্ড, আর সাবজেক্ট ভার্বটা এখানে চলে গেছে। আর যদি অবজেক্ট আর অ্যাডভার্বিয়ালসকে যদি না খুঁজতে চাই, আমি যদি যাচাই করতে চাই এই ভার্বকে, অর্থাৎ আমার কোশ্চেন স্ট্রেস যদি এই ভার্বকে হয় তাহলে সেটা WH কোশ্চেন হবে না, সেটা হচ্ছে কনফার্মেশন কোশ্চেন। কনফার্মেশন মানে হচ্ছে আমি জানতে চাই এটা হয় কি হয় না, এটা করে কি করে না। আর যখন আমার প্রশ্ন হবে এটাকে না, আমার যখন প্রশ্ন হবে এটাকে নিয়ে, অর্থাৎ ভার্বের পরে যে বসে আছে তাকে নিয়ে, তখন আমাকে WH কোশ্চেন করতে হবে। এক্সাম্পলগুলো আমি করছি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন একটা ছোটবেলাকার একটা কোনো একটা লাইন মনে পড়ে আছে বাংলা,
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো এখানেও মনে হচ্ছে যে ইন্টারোগেটিভ কোশ্চেনের মধ্যেও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ঘুমিয়ে আছে। তো তাকে চিনতে হবে অ্যাসার্টিভ আছে এবং সেই অ্যাসার্টিভের আগে কোন দুটো এলিমেন্ট বসে গেল যার জন্য এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার কিছু কিছু ক্ষেত্রে যেমন বি ভার্বের ক্ষেত্রে স্ট্রাকচারটা আলাদা হবে, আর হ্যাভ ভার্ব বা ডু ভার্বের ক্ষেত্রে স্ট্রাকচারটা আলাদা হবে। তো আমি এখানে একটা বি ভার্বের ক্ষেত্রে এখানে একটা লিখেছি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, কারণ বি ভার্বে অ্যাডভার্বিয়ালসও বসে না আবার অবজেক্টও বসে না, বসে হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এসভিসি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্টকে যখন আমি জানতে চাইবো অর্থাৎ তখন ডাব্লিউএইচ, অর্থাৎ ভার্বের পর যে বসেছে সে যেই হোক না কেন তার সম্বন্ধে যদি আমি কৌতূহল প্রকাশ করি তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন হবে। আর যদি আমি তাদের সম্বন্ধে অর্থাৎ ভার্বের পর যারা বসেছে তাদের সম্বন্ধে যদি আমি কৌতূহল প্রকাশ না করি তাহলে সেটা ভার্ব কেন্দ্রিক প্রশ্ন হবে এবং সেখানে ডাব্লিউএইচ কোশ্চেন হবে না। অর্থাৎ স্ট্রেস যদি ভার্বে দিই তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন হবে না, স্ট্রেস যদি ভার্বের পরে যারা বসেছে সেখানে দিই তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন অবশ্যই হবে। তো কি হচ্ছে এখানে যখন আমি বি ভার্ব দিয়ে করছি, এসভিসি মানে হচ্ছে বি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কাজ নেই, একটাই ভার্ব আছে এবং সেটাই মেন ভার্ব এবং সেটা বি ভার্ব। যেমন আই এম স্টুডেন্ট, আই সাবজেক্ট এম বি ভার্ব, এ স্টুডেন্ট এখানে কমপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে গেলে কি হয়, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে এই ভার্বটা আগে চলে আসবে আর এই সাবজেক্টটা পরে চলবে, অর্থাৎ বজ্রগুণের মতো একে অপরকে ক্রস করবে। শুধুমাত্র এই দুজন নিজের স্থান পরিবর্তন করছে, একে এই স্থান পরিবর্তন করাকে ইনভার্সন বলা হয়। আর 3 নম্বরে সি আছে কমপ্লিমেন্ট, ও কমপ্লিমেন্টের জায়গায় থাকছে এবং একটা কোশ্চেন মার্ক বসে যাচ্ছে। এই পর্যন্ত সহজ, কিন্তু যখন ভার্বের একটা সিরিজ বসবে, যখন ভার্বের সংখ্যা একাধিক হয়ে যাবে 2 3 4 হয়ে যাবে, তখন আমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় যে ভার্বের অ্যাকচুয়ালি ব্রেক কোথা থেকে হবে, কোন ভার্বটা সঙ্গে আমরা প্লেসমেন্ট, ভার্বকে কিভাবে আমি প্লেসমেন্ট করব, কোথায় ব্রেক করব, এই নিয়ে একটা খুব জটিলতা দেখা যায়, বলতে গিয়েও হয় লিখতে গিয়েও দেখা যায়। তো সেটা কি করে করব, তো এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম একটা সেন্টেন্সে কি হয়, মিনিমাম একটা ভার্ব হয় একটা সেন্টেন্সে, মিনিমাম একটা ভার্ব হয় আর ম্যাক্সিমাম 4টে ভার্ব হয়। তো আমি 4টে ভার্বে দেখেছি, সাবজেক্ট ভার্ব, এটা একটা অ্যাসার্টিভ স্ট্রাকচার, সাবজেক্ট V1 ভার্ব নাম্বার 1, V2 মানে ভার্ব নাম্বার 2, V3 মানে ভার্ব নাম্বার 3, V4 মানে ভার্ব নাম্বার 4, তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে, অ্যাডভার্বিয়াল থাকলে অ্যাডভার্ব বসবে। তো এই স্ট্রাকচারটা কি, এটা একটা আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার দিয়েছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রথম ভিটা হচ্ছে ফিউচার, মাঝের দুটো হচ্ছে পারফেক্ট, শেষেরটা হচ্ছে কন্টিনিউয়াস। নামের সঙ্গে ভার্বের স্ট্রাকচার মিল পেয়ে যাব। প্রথমটা হচ্ছে ফিউচার, ফিউচার মানে কি বললাম, ফিউচার মানে হচ্ছে সময়, সময় মানে টাইম, তাহলে যেটা বলেছিলাম টাইম, সেই টাইমটা। তারপর কি বলছে পারফেক্ট, পারফেক্টের জন্য এই দুটো আছে, আর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হচ্ছে লাস্ট ভার্ব সিরিজের লাস্ট নাম, তাই লাস্ট ভার্ব, যেমন ভার্বের স্ট্রাকচার নাম হবে তেমন তার ভার্বের স্ট্রাকচার বসবে। আবার শেষে অবজেক্ট আছে, যদি থাকে তো থাকবে। তাহলে এবার যদি আমি ভার্বকে স্ট্রেস দিই তাহলে এক ধরনের স্ট্রাকচার হবে প্রশ্ন, আর যদি আমি ওই ভার্বের পরে যে বসেছে তাকে জানার জন্য স্ট্রেস দিই, তাকে খোঁজ করি, তাহলে আমাকে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হবে। তাহলে ব্রেক কোথায় হচ্ছে, ব্রেক হচ্ছে এইখান থেকে, এই ভার্বটা আর এই সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে যে প্রথম ভার্ব সেটাই হচ্ছে ফিনিট ভার্ব। একাধিক ভার্ব হলে মাত্র একটাই ফিনিট ভার্ব হবে, কেন হবে না, সেই হচ্ছে সাবজেক্টের পাশে বসেছে। এটা একটা খুব সহজ নিয়ম, যে সাবজেক্টের একদম পাশে যে বসবে সেই হবে ফিনিট ভার্ব, আর বাকিগুলো যা দূরে থাকে তারা নন ফিনিট ভার্ব। এর মধ্যে 3টে অক্সিলারি ভার্ব আর লাস্টেরটা হচ্ছে মেন ভার্ব। লাস্টেরটা একদম V4, সেটা হচ্ছে অর্থ প্রকাশ করবে,
আর V1 হচ্ছে সময় প্রকাশ করবে। আর মাঝে দুটো সেমি অক্সিলারি ভার্ব, তাদেরও একটা ইনডাইরেক্ট একটা কাজ বা প্রভাব আছে। তো সেটা অন্য দিনের বিষয়, আজকে বলবো না ডিটেলসে, বা অন্যান্য ভিডিওতে বলে ফেলেছি অলরেডি। আই অ্যাম এ টিচার। এবার যদি আমি এইটাকে ট্রেস করি, অ্যাম এই ভার্বকে যদি ট্রেস করি, তাহলে কি হবে? প্রশ্নটা হবে এটা গুরুত্বহীন হয়ে যাবে, অর্থাৎ এটা গুরুত্বহীন হয়ে যাবে, এখানে কোনো ট্রেসই দিচ্ছি না, একে আমার জানার চেষ্টাই নেই। তাহলে কি করব? চেঞ্জ করে দিলাম, অ্যাম আই এ এটা বি ভার্বের ক্ষেত্রে এরকম স্ট্রাকচার হলো, আই অ্যাম এ টিচার, অ্যাম আই এ টিচার। তাহলে এখানে আমি এই ভার্বকে ট্রেস করলাম। এবার আমি ভার্বকে ট্রেস দেবো না, আমি দেবো হচ্ছে এই টিচারকে, অর্থাৎ ভার্বের পরে যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট সেম, যে আমি সেই টিচার। এবং ছবি আঁকলে আমি আর টিচার একই ব্যক্তি বোঝাবে। তাহলে এবার আমি একে স্ট্রেস দিচ্ছি, টিচার। তাহলে টিচারকে ট্রেস দিলে কী হবে? আই অ্যাম হোয়াট, আমি কি, মানে কি আমার পরিচয়, এটা আমার পরিচয় দিচ্ছে, সাবজেক্টের পরিচয় টিচার। কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্টকে ডেসক্রাইব করে, সাবজেক্টকে পূর্ণতা দেয়, অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে একটা আরও বেশি, আরও অধিক একটা পরিষ্কার তথ্য যায়, যেটা সাবজেক্টকেই বোঝানো হয়। তাহলে এটা হচ্ছে পূর্ণতা দিচ্ছে, সাবজেক্টের প্রফেশন বলছে, সাবজেক্ট কি। তাহলে আমি প্রশ্ন করি আমি কি, তাহলে আমি কি, তাহলে কি অর্থাৎ কি বলতে এখানে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টকে জানার জন্য প্রশ্ন করছি, আর কি ইংরেজি কি, হোয়াট। তাহলে সেক্ষেত্রে হবে হোয়াটের পর এইটা যে স্ট্রাকচারটা আছে এটা। হোয়াট অ্যাম আই, হোয়াট অ্যাম আই। তাহলে এখানে আই এম এ টিচার, অ্যাম আই এ টিচার, আমি কি শিক্ষক হই, অর্থাৎ অর্থাৎ ভার্বের উপর স্ট্রেস দিচ্ছে, হই না হই না, এটা কনফার্ম চাইছি। এখানে আমি কনফার্মেশন চাইছি, ভার্বকে আমি প্রশ্ন করে বলছি আমি কি টিচার হই না হই না। এখানে আমি কে না কে আমার প্রফেশন গুরুত্ব দিচ্ছে না, আমি চাইছি আমি এই যে হ্যাম ভার্ব মানে হই, আমি হই না হই না, এইটার উপর গুরুত্ব দিচ্ছে। আর এখানে সেকেন্ড কোয়েশ্চেন যেটা করেছে হোয়াট অ্যাম আই, এখানে অ্যামের উপর গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে কমপ্লিমেন্টে, অর্থাৎ টিচার। আমি কি হই, আমার প্রফেশনটা কি, সেটা। তাহলে প্রফেশন অর্থাৎ ভার্বের পরে যে আছে তাকে গুরুত্ব দিলে ডব্লিউএইচ বসবে, আর ভার্বকে গুরুত্ব দিলে সেই ভার্বটাই বসছে। তবে এটা বি ভার্বের ক্ষেত্রে, এখানে ভার্বের সংখ্যা একটাই, এখানে ভার্বের সংখ্যা একটাই, কিন্তু ভার্বের সংখ্যা দুটো বা তার অধিক কখন হবে, যখন ও টেন্সের প্যাটার্নে পড়ে যাবে, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, যেগুলো টেন্সের প্যাটার্নে পড়ছে সেইগুলোতে যখনই পড়ে যাবে তখনই ভার্বের সংখ্যা বাড়তে শুরু করবে, অর্থাৎ একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব চলে আসবে। সেকেন্ডটা দেখি, আই ইট রাইস। এখানেও দুটো স্ট্রেস মার্ক দিয়েছি, একটা ভার্ব, একটা হচ্ছে ভার্বের পরে অবজেক্ট। যদি আমি ইটকে অর্থাৎ ভার্বকে স্ট্রেস দিই তাহলে কি হবে, কি খাচ্ছে সেটা জানা গুরুত্ব নয়, খাচ্ছি কি মানে খাই না খাই না, অর্থাৎ ভার্বের উপর স্ট্রেস দিচ্ছি, তাহলে কি হবে। এবং এটা ইনডিফিনাইট টেন্স, আর আমরা জানি যে ইনডিফিনাইট টেন্সের জন্য আমরা কোন ভার্বকে খরচ করব, কারণ আমাদের অক্সিলারি ভার্ব হাতে তিনটেই আছে, একটা বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা ডু ভার্ব। এবং বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব তিন ধরনের টেন্সে ব্যবহার করা হয়। বি ভার্ব ব্যবহার করা হয় কন্টিনিউয়াস টেন্সে, হ্যাভ ভার্ব ব্যবহার করা হয় পারফেক্ট টেন্সে, আর ডু ভার্ব ব্যবহার করা হয় ইনডিফিনাইট টেন্সে। ইনডিফিনাইট টেন্সেস ডু ভার্বের ব্যবহার শেষ, কন্টিনিউয়াস টেন্সেস বি ভার্বের ব্যবহার শেষ, পারফেক্ট টেন্সেস
হ্যাভ ভার্বের ব্যবহারও শেষ। আমি আর কাউকে রিইউজ করতে পারবো না। তাহলে প্রশ্ন থেকে গেল। আর একটা টেন্স আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওটার জন্য কি করব? ওটার জন্য একটা বিরাট বড় গল্প আছে, সেই গল্পটা আমি অলরেডি কোনো একটা ক্লাসে বলে ফেলেছি। যদি জানতে চাও কমেন্ট করবে, আমি আবার জানিয়ে দেব। আই এট রাইস, তাহলে কি হবে? তাহলে এটা ইট এবং ইট অ্যাকশন ভার্ব এবং অ্যাকশন ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এর জন্য কি লাগবে? এর জন্য একটা অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে অ্যাকশন ভার্বের অক্সিলারি ভার্ব অর্থাৎ ইনডিফিনিট টেন্স। আর ইনডিফিনিট টেন্সে আমি কোন অক্সিলারি ভার্বকে খরচ করতে পারি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, তিনটের মধ্যে অবশ্যই ডু ভার্ব, কারণ এখানে বি ভার্বও আসবে না, হ্যাভ ভার্বও আসবে না। তাহলে ডু ভার্ব। তাহলে স্ট্রাকচার কি বলেছি? WH কোশ্চেন, টাইম, তারপর সাবজেক্ট ভার্ব, অর্থাৎ এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, এটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে এটাকে কি করব? এই অংশটুকুকে রাখতেই হবে, তাই এই অংশটুকুকে আমি রেখে দিলাম। আই ইএটি ইট। এবার আমি যদি ভার্বকে স্ট্রেস দিই, ভার্বকে অর্থাৎ খায় না খায় না এটা জানা যাচাই করার জন্য, এটাকে কনফার্মেশন করার জন্য, তাহলে আমি এই প্রশ্নটা করলাম। আই ইট। আই ইট বললে তো শুধু এই চিহ্নটা বসালে কি ইন্টারোগেটিভ হবে? তাহলে আমি কি করতে হবে? ইট, ইট মানে খাওয়া। তার বলেছিলাম যে দুটো ভার্ব হলে কাজ ভাগ হয়ে যায়। তাহলে ইট, ইট কথা মানে এখানে খাওয়া। ইট কিন্তু প্রেজেন্ট টেন্স করছে না। প্রেজেন্ট টেন্স কেন করছে না? না, এখানে আরো একটা ভার্ব আসবে। এইখানে এই সেন্টেন্সে একটাই ভার্ব আছে, এই দুটো কাজ করছে। ইট মানে খাওয়া অর্থ, আবার ইট হচ্ছে ডিকশনারি দেখলে এটা প্রেজেন্ট টেন্স দেখতে পাবো। কিন্তু এইখানে যখনই আরেকটা ভার্ব চলে আসবে তখন এই ব্যবহার করবো না। তাহলে ইট, তাহলে ইট, তাহলে এখানে কি হবে? এখানে একটা টাইম মানে হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে। তো কোন ক্যাটাগরির অক্সিলারি ভার্ব? ডু ক্যাটাগরির অক্সিলারি ভার্ব, কারণ এটা ইনডিফিনিট টেন্স আছে। অ্যাম আই ইট হবে না, হ্যাভ আই ইট হবে না, তাহলে কি হবে? ডু আই ইট, ডু আই ইট। এবার হলো, তাহলে এই ডুটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এ কি করছে? এটা হচ্ছে টাইম প্রকাশ করছে, আর এটা হচ্ছে মিনিং। টাইম আর মিনিং। তাহলে এইভাবে হয়ে গেল একটা কোশ্চেন যখন আমি ভার্বকে স্ট্রেস দিচ্ছি, অর্থাৎ ভার্বকে জানার চেষ্টা করছি খায় না খায় না। তাই ডু আই ইট, আমি কি খাই, অর্থাৎ আমি এখানে ডাউট ক্লিয়ার করছি আমি খাই না খাই না। তো যখন ডাউট ক্লিয়ার করার জন্য, অর্থাৎ এই অংশটা কি আছে সেটা জেনে লাভ নেই, তাহলে এটা আমি বলতেই পারি এখানে। আমি যদি আছে আমি বাদ দেবো কেন? তাহলে আমি বলবো ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। অর্থাৎ কি খাই সেখানে কোনো মিস্ট্রি নেই, সেটা আমার জানার কৌতূহল নেই, কারণ কি খাই আমি বলে দিয়েছি, রাইস খাই। কিন্তু সেই রাইসটা খাই না খাই না সেটা নিয়ে আমার প্রশ্ন, তাই সেক্ষেত্রে আমি ডু। তাই ডুটা এখানে, ডু মানে হচ্ছে করি। তাহলে যদি আমি এটাকে রূপান্তর করি, ডুয়ে যদি মানে এখানে ধরি, তাহলে কেমন মানে হয়? করি আমি খাই ভাত, এরকম তো প্রশ্ন করছি না আমি। তাহলে ডু মানে হচ্ছে কি, ডু এর কোনো মানেই নেই এখানে। কেন নেই? কারণ এর কাজ, এর দায়িত্ব হচ্ছে শুধুমাত্র সময় প্রকাশ করা। ডু যেহেতু প্রেজেন্ট টেন্স এবং ডু এর সঙ্গে সাবজেক্ট আই ম্যাচ করে, এখানে ডাজ বসবে না। যদি হি থাকতো তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম হচ্ছে ডাজ বসতো। তো সাবজেক্টের সঙ্গে ফিনিট ভার্ব সবসময় ম্যাচ করবে, সেই জন্য ওকে ফিনিট ভার্ব বলা হয়। ডুটা এখানে ফিনিট ভার্ব, কারণ এই সব থেকে কাছে আছে। আর ইটটা হচ্ছে এখানে নন ফিনিট ভার্ব এবং সে অর্থ প্রকাশ করছে। যে ভার্ব টেন্স প্রকাশ করবে সে ভার্ব ফিনিট ভার্ব হয়, আর যে ভার্ব টেন্স প্রকাশ করে না সেটা নন ফিনিট ভার্ব হয়। আর ফিনিট ভার্ব সাবজেক্টের একদম কাছে বসবে, আর নন ফিনিট ভার্ব সাবজেক্ট থেকে একটু দূরে বসে। তাহলে ডু অর্থাৎ টাইম প্রকাশ করছে, কার টাইম? ইট এই ভার্বের টাইম প্রকাশ করছে। এবার যদি আমি স্ট্রেসটা ভার্বে না দিয়ে আমি যদি এই কি খাচ্ছে, ভাত খাচ্ছে, এইটাকে জানার জন্য প্রশ্ন করি, আমি যদি এইটাকে জানার জন্য প্রশ্ন করি,
দূর থেকে আমি জিজ্ঞেস করছি যে ও কি খায়, আমি দেখতে পাচ্ছি খাচ্ছে, কিন্তু কি খাচ্ছে আমি জানি না। এই কৌতূহলটা জানার জন্য আমি প্রশ্ন করব সে কি খায়। তাহলে আমি যখন আমি একে গুরুত্ব দিচ্ছি, যখন আমি এই রাইসকে যখন গুরুত্ব দেব, আমি এটা জানি না, এটাকে জানতে গেলে কি, এটা একটা বস্তু, এবং বস্তুকে জানতে গেলে অবজেক্ট, ইট ভার্বের অবজেক্ট, আর অবজেক্টের জন্য কি করব, হোয়াট। তাহলে আমি হোয়াট দিয়ে যাব। তাহলে এই হোয়াটটা কোথায় বসবে, এই এটা 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 কনভার্ট হয়ে চলে আসবে এখানে। হোয়াট ডু আই ইট, তাহলে হোয়াটও বসাবো আবার রাইসও বসাবো। আমি কি খাই, ভাত, এভাবে প্রশ্ন করব। ঠিক যেমন একটা সিনেমাতে দেখেছিলাম, তোমারা নাম क्या है বাসন্তী। তো ঠিক আমি তার নামও জানতে চাইছি, আবার বাসন্তীও বলছি। তো তাহলে নাম জিজ্ঞেস করলে আমি বাসন্তী বলবো না, অর্থাৎ হোয়াট ডু আই ইট, এখানে রাইসটা, কারণ রাইসটাকে তো আমি জানি না, আমি তো দেখতে পাচ্ছি না যে ও কী খাচ্ছে, তাই খাওয়ার অর্থাৎ অবজেক্টটার নাম জানতে চাইছি। তাহলে আমি অবজেক্টকে ট্রেস দিচ্ছি। তাহলে অবজেক্টকে ট্রেস দেওয়ার জন্য আমি অবজেক্টকে কনভার্ট করলাম কি না, এটা হোয়াট, যেহেতু থিংস বস্তু, তাহলে হোয়াট করলাম, এবং হোয়াট করার পর আগেরটা যেমন ছিল ঠিক তার আগে বসে দিলাম, যেমনটা WH, WH ওয়ার্ড, টাইম, তারপর অ্যাসার্টিভ মানে সাবজেক্ট ভার্ব, অ্যাসার্টিভ সাবজেক্ট আর ভার্ব, হয়ে গেল এটা ইন্টারোগেটিভ। তাহলে এভাবে ইন্টারোগেটিভ করা হচ্ছে। এবার সমস্যা হচ্ছে যদি একাধিক ভার্ব হয় তখন কি করে করব। যদি এরকম থাকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আই এটা সাবজেক্ট, এটা V1, এটা V2, এটা V3, এটা V4, এটা অবজেক্ট। তাহলে ভার্ব এখানে কত লম্বা চওড়া প্যাটার্নে আছে, ম্যাক্সিমাম প্যাটার্নে আছে, 4খানা ভার্ব আছে। ওটাতে যেমন একটা ভার্বকে যেমন স্ট্রেস দিয়েছিলাম, এখানে একটা ভার্বকে স্ট্রেস দিয়েছিলাম, এখানেও একটা ভার্বকে স্ট্রেস দিয়েছিলাম, এক্ষেত্রে করেছিলাম। তাহলে এখানে কাকে স্ট্রেস দেব, এখানে কাকে স্ট্রেস দেব। তো এই 4টে ভার্বের মধ্যে আমাকে জেনে রাখা দরকার যে এখানে গুরুত্বপূর্ণ ভার্ব কোনটা। একদম যে শেষে বসেছে সে গুরুত্বপূর্ণ, আর একদম যে প্রথমে বসেছে সে গুরুত্বপূর্ণ, মাঝেরগুলো গুরুত্ব আছে তবে কম। কারণ কি, নামটা কি, টেন্সের নাম কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে লাস্ট শব্দ কন্টিনিউয়াস, সেই জন্য কন্টিনিউয়াস আইএনজিটা শেষে আছে। যেমন টেন্সের নাম হয় তেমন তাদের ভার্বের প্যাটার্ন হয়। তো কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপল আছে এখানে, তো V4 মানে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের 4th ফর্ম, কিন্তু এখানে ফর্ম বলিনি, এখানে আছে 4 নাম্বার ভার্ব বলেছি। তো এটা, আর প্রথমটা যেটা ফিনিট ভার্ব, যেটা সাবজেক্টের পাশে বসেছে সেটা হচ্ছে ফিনিট ভার্ব, সে হচ্ছে সময় প্রকাশ করে। ফিনিট ভার্ব কি কাজ করে, সময় প্রকাশ করে। তাহলে স্যাল, অর্থাৎ স্যাল মানে ফিউচার, বে বা বো, এই ব জন্য স্যাল। তাহলে এইটা গুরুত্বপূর্ণ ভার্ব আর এইটা গুরুত্বপূর্ণ ভার্ব। তাহলে কি হবে, যখন আমি ভার্বের উপর ট্রেস দেবো তখন এইটাতে দেবো ট্রেস, আর যখন ভার্বের উপর ট্রেস দেব না তখন ট্রেস হচ্ছে কি খাচ্ছে, অর্থাৎ অবজেক্টের উপর ট্রেস দেবো। যদি এটার উপর স্ট্রেস দিই অর্থাৎ এটাকে জানতে চাই, তাহলে এটা তো আমরা করে দিলাম, এটা বস্তু, অবজেক্ট, আর অবজেক্ট মানে বস্তু, বস্তুর জন্য আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। আর যদি আমি ভার্বের উপর প্রশ্ন করি, ভার্বকে ট্রেস দিই, তাহলে কি হবে, শ্যালের উপর জোর দেব। কি, তা যেটা এখানে দেখেছিলাম যে সাবজেক্ট আর ভার্ব চেঞ্জ হচ্ছে নিজের জায়গা, এখানেও তাই দেখালাম, সাবজেক্ট আর ভার্ব নিজের জায়গায় চেঞ্জ করছে। তাহলে এখানে 4টে ভার্ব আছে, তাহলে 4টেই কি চলে আসবে, 4টে চলে আসবে না। এখানে কে যাবে, এখানে শুধু এ আর এ যাবে।
এটা আর এটা যাবে। তারপর বাকি যারা আছে তারা সেম প্যাটার্নে বসে যাবে, এরা থাকবে আনচেঞ্জ, V2 V3 V4 অবজেক্ট আনচেঞ্জ। যদি আমি ভার্বকে স্ট্রেস দিই তাহলে, আর যদি আমি এই অবজেক্টকে ট্রেস দিই তাহলে অবজেক্ট তো বসবেই না, কারণ অবজেক্ট কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, কোশ্চেনে কনভার্ট হয়ে যাচ্ছে। অবজেক্টটা জানি না বলেই তো আমি অবজেক্টকে কোশ্চেন করছি হোয়াট দিয়ে, তার জন্য দ্বিতীয়বার বসাবো না আমি। তাহলে কী হবে, শ্যালকে আগে নিয়ে আসো, ইনভার্সন করছি, শ্যাল তারপর আই, ব্যাস শ্যাল আই, হ্যাঁ শ্যাল আই, তারপর যা যা আছে হুবহু বসে যাও। তাহলে আমার শুধুমাত্র এইটুকু, চারটে হোক তিনটে হোক দুটো হোক, আমাকে শুধু দেখতে হবে সাবজেক্টের পর যে ভার্বটা আছে সেই ফিনিট ভার্ব সেই একমাত্র সাবজেক্টের সঙ্গে ইন্টারাক্ট করবে। আর এক্ষেত্রে কি নিয়ম, এক্ষেত্রে হচ্ছে জায়গা পরিবর্তন করে দাও, সাবজেক্টটা ফার্স্ট সাবজেক্টটা পরে চলে যাবে আর ফার্স্ট ভার্বটা আগে চলে আসবে, ব্যাস এইটুকুই। তাহলে শ্যাল আই shall I have been eating rice? এবার এই জায়গাটা যদি না বোঝা যায়, অনেক সময় কি হয় শ্যাল হ্যাভ আই বিন ইটিং রাইস বিভিন্ন রকম হয়, অর্থাৎ ব্রেকটা কোন জায়গায় করব সেই ব্রেকটা নিয়ে অনেক সময় ডাউট থেকে যায়, বা আমারও থেকে যেত। তাহলে এখানে ডাউটটা ক্লিয়ার করে দিলাম। সবসময় ফার্স্ট ভার্বটাকে আমি ব্রেক করব, বাকিরা যা আছে একই রাখবো। এক্ষেত্রে আমাকে এটা মেনটেন করতে হবে, যদি করি তাহলে আমার কোনো সমস্যা নেই, কোথাও আমার মনে করার বেশি স্ট্রেস নেই, চিন্তা নেই। দ্বিতীয়টা যদি আমি এইটাকে গুরুত্ব দিই বা রাইসকে গুরুত্ব দিচ্ছি, তাহলে কি হবে, এই রাইসকে গুরুত্ব দিচ্ছি, রাইসকেই খুঁজছি, রাইসকে খুঁজতে গিয়ে আমি রাইসকেই লিখবো, যদি জানি তাকে প্রশ্ন করব কেন, আর জানি না বলেই প্রশ্ন করব। তাহলে এবার রাইসকে কি, রাইস অবজেক্ট কি দেখে বুঝি, হোয়াট দিয়ে খুঁজি, তাহলে রাইসকে আমি কনভার্ট করবো হোয়াট দিয়ে। তাহলে হোয়াট, তাহলে হোয়াট ডাব্লিউএইচ বসে গেল, ডাব্লিউএইচ এর পর কি টাইম, টাইম মানে ফিউচার, প্রথম ভার্বটা টাইম হয়, তাহলে শ্যাল মানে এটার পর তারপর যা আছে টাইম ভার্ব, অর্থাৎ তার এই হোয়াটটা বসবো, তারপর এই স্ট্রাকচারটা বসে যাবে। শুধুমাত্র হোয়াটটা বসা, যেমন আগেটাও দেখলাম যে ডু আই ইট প্রথমটা ছিল, তারপর যখন রাইসকে গুরুত্ব তখন হচ্ছে ডু আই ইটের আগে হোয়াট বসে গেল। তার ডাব্লিউএইচ কোশ্চেন করা খুবই সহজ, শুধুমাত্র অক্সিলারি ভার্ব মানে টাইম ভার্বের আগে ডাব্লিউএইচ বসিয়ে দাও, একদম শেষ, আর কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। তাহলে এইভাবে যদি তুমি বুঝে বুঝে করো তোমরা, তাহলে কোনো জটিলতাই নাই, কোনো চাপও নেই, সহজভাবে বিষয়টা বুঝতে পারবো এবং করতে পারবো। তাহলে হোয়াটের পর যা আছে আমি হুবহু বসিয়ে দাও, হোয়াট শ্যাল আই হ্যাভ বিন ইটিং, হোয়াট শ্যাল আই হ্যাভ বিন ইটিং, আমি কি খেতে থাকবো, ব্যবহারটা খুব কম হয় এই টেন্সে। তাহলে ভার্বের সংখ্যা তিনটে হোক চারটে হোক দুটো হোক, আমি সবসময় এই প্যাটার্নে দেখব যে সাবজেক্টের সঙ্গে লেগে আছে কোন ভার্ব, তাকেই শুধুমাত্র জায়গা চেঞ্জ করাবো তার সঙ্গে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 1, আর তারপর যা আছে সবাই সেম প্যাটার্নে বসে যাবে, অর্থাৎ অ্যাসার্টিভ স্ট্রাকচার প্যাটার্নে বসে যাচ্ছে, অর্থাৎ ভার্ব তারপর অবজেক্ট। আজকের মতো এখানে শেষ করছি। তো বিষয়টি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। আর কোথাও যদি ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, তার উপর আমি আবার কিছু এক্সপ্লেনেশন দেব। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে, দেখতে থাকুন, নমস্কার, ধন্যবাদ।